আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই কন্টেন্টে আলোচনা শুরু করছি। আমাদের এবারের বিষয়টি নির্ধারণ করছি বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, যেটা নবম দশম শ্রেণীর একেবারে প্রথম থেকে যে অধ্যায়টি রয়েছে সেখানে রয়েছে। তো এখানে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের স্বাভাবিকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো স্বাভাবিক সংখ্যা, রিয়াল ন্যাচারাল নাম্বার। এখানে পাঠ্যবইতে যেটি আলোচনা রয়েছে আমরা সেটি প্রথমে আলোচনা আসতে চাচ্ছি। সেটি হলো 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4 6 8 9 ইত্যাদি সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়েছে। এখানে 1 2 3 4 বলতে যেটি বোঝা যাচ্ছে আসলে মাত্র এখানে দেখো ডট 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 দেওয়া হচ্ছে। এখানে এই যে ডট 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 দেওয়া আছে এইটা উদ্দেশ্য শুধুমাত্র যে এই চারটি সংখ্যা না, এখানে কিন্তু এর পরবর্তী যত সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়ে। এবং এই স্বাভাবিক সংখ্যার ভিতরে আমাদের 2 3 5 7 এর মৌলিক সংখ্যাগুলো রয়েছে। আর মৌলিক সংখ্যা কাকে বলে? আবার মৌলিক সংখ্যা হচ্ছে যে এমন সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যা ছাড়া তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই এক এবং ওই সংখ্যা ছাড়া, যেমন 2কে আমরা কি করতে পারি না, 2কে 2 এবং 1 ছাড়া ভাগ করতে পারি না, 3কে 3 এবং 1 ছাড়া ভাগ করতে পারি না। এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়েছে। আবার এই 4 6 8 9 যে সংখ্যাগুলি বলা হয়েছে এটাও কিন্তু জোড় সংখ্যাগুলোর অন্তর্ভুক্ত, যৌগিক সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে কিন্তু একাধিক এর গুণনীয় ভাগ রয়েছে। যেহেতু এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই অন্তর্ভুক্ত, সেহেতু আমাদের এই স্বাভাবিক সংখ্যার ভিতরেই এই সংখ্যাগুলো চলে আসে। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে, দুটি সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। এই বিষয়টি কিন্তু আসলে তোমাদের যে বর্তমান ষষ্ঠ শ্রেণীর যে বইটা রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া আছে। এর পরবর্তী আমাদের যে বিষয়টি এখানে রয়েছে সেটি হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা ইন্টিজার। অর্থাৎ পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝতে পারি যে পরিপূর্ণ একটি সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অপূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যা পরিপূর্ণ। দেখো এইখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এখানে যে সংখ্যাগুলো টোটালে যে এখানে যেগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু আসলে আমাদের পরিপূর্ণ আস্ত বলা যায় একটা, যে কোনো ভগ্নাংশ নাই, কোনো দশমিক নাই, এ ধরনের সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা আছে। আমাদের এর পরবর্তী যে আইটেমটা রয়েছে সেটা হলো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কি? পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। এই যে পি বাই কিউ এটা আসলে মূলত বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা লব হর। এখানে পি কে লব ধরা হচ্ছে, কিউ কে হর ধরা হচ্ছে। তাহলে ভগ্নাংশ সংখ্যা বলতে আমরা বলবো যে লব হর যদি থাকে তাহলে সেটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। আর এখানে আমাদের দেখো এখানে কিউ দেওয়া আছে, যে কিউ এর মান নট ইকুয়াল 0 দেওয়া আছে, কিউ ইকুয়াল নট ইকুয়াল 1 দেওয়া আছে। এটা আসলে এই যে নট বা 1 দেওয়া হলো, এই কিউ এর মান আমরা যদি এই জায়গাটিতে দেখো যদি 0 বসাই তাহলে কিন্তু আসলে অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য কিউ এর মান কখনোই 0 হতে পারে না। আবার কিউ এর মান যদি 1 বসাই তাহলে তো সেটা একটা স্বাভাবিক সংখ্যা চলে আসবে, তাহলে সেটা তো ভগ্নাংশ থাকলো না। এই জন্য আমাদের বলা হয়েছে, এখানে শর্ত দেওয়া হচ্ছে যে কিউ নট ইকুয়াল 0 হবে, কিউ নট ইকুয়াল 1 হবে এবং কিউ দ্বারা পি এর নিঃশেষে বিভাজ্য হবে না। আচ্ছা, যেমন আমাদের 1/3, 3/2, -5/3, 4/6 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই আকারের যদি সংখ্যাগুলো থাকে তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? ইত্যাদি স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ সংখ্যা বলতে পারি, বা ভগ্নাংশ সংখ্যা সাধারণ ভগ্নাংশ সংখ্যা বলতে যে বর্গিত অবর্গিত সাথে বিষয়টি রয়েছে, এই জন্য এখানে সাধারণ শব্দটি আবার উল্লেখ করা হয়েছে। কোনো সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে পি লেস দ্যান কিউ হলে ভগ্নাংশটিকে পরিহিত, অর্থাৎ পি লেস দ্যান কিউ। অর্থাৎ এই যে পি এর মানটা যদি আমাদের ছোট হয় তাহলে সেটা হবে কি? পরিহিত। আবার পি এর মানটা যদি কিউ এর যদি বড় হয়, এই যে কিউ এর মানের থেকে এই যে পি এর মান, এই পি এর মান যদি আমাদের এই কিউ এর মান থেকে যদি ছোট হয় তাহলে এটা অপরিহিত বলা হবে। যেমন আমরা নিচের দুটি উদাহরণ যদি এখানে লক্ষ্য করি তাহলে 1/2, 1/3, 2/3, 1/4 এই সবগুলোই দেখো উপরে সবগুলি ছোট, নিচের গুলো সবগুলো কি বড়। এগুলো কিন্তু আসলে পরিহিত ইত্যাদি পরিহিত ভগ্নাংশ সংখ্যা এখানে বলা আছে। আবার এখানে 3/2, 4/3 ইত্যাদি অপরিহিত ভগ্নাংশ, এগুলো কিন্তু দেখো এগুলোর বিপরীত। অর্থাৎ এখানে কিন্তু উপরেগুলো সবগুলো বড় রয়েছে, নিচেরগুলো সবগুলো ছোট রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, ভগ্নাংশ সংখ্যা কি। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা রয়েছে রেশনাল নাম্বার। পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। পি বাই কিউ আকারের একটি বিষয় দেখো, এখানে আমাদের পি বাই কিউ আকারের এখানে কিন্তু সাধারণ ভগ্নাংশ সংখ্যা বলা হয়েছিল। আবার এখানে মূলদ সংখ্যার ক্ষেত্রে পি বাই কিউ বলা হচ্ছে, কিন্তু এখানে মূলদ সংখ্যা একটুখানি ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ মূলদ সংখ্যার সংজ্ঞা শুধুমাত্র এইটুকু পড়লে বা জানা থাকলে আমাদের কিন্তু ক্লিয়ারলি আমরা ধারণা পাবো না। আমাদের আরও কিছু রয়েছে, সেটা এরকম যে পি বাই কিউ আকারের সংখ্যা হবে, কিন্তু একটুখানি ব্যতিক্রম পূর্বটা থেকে। আমরা একটু ভিতরে গভীর প্রবেশ করার চেষ্টা করি যে যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, পি ও কিউ কী হবে? পূর্ণ সংখ্যা হবে, কিউ নট ইকুয়াল 0 হবে। 3/1, 3,
11/2, 5.5, 5/3, 1.666 ইত্যাদি মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাগুলোকে আমরা প্রতিটা দেখো যে স্বাভাবিক সংখ্যা যতগুলোই ছিল সবগুলোই কিন্তু আমরা এই ভগ্নাংশ আকারে ইচ্ছা করলে প্রকাশ করতে পারি। যে আমাদের স্বাভাবিক সংখ্যার এখানে একটু ফিরে আসি, 1 এর নিচে 1 দিতে আমরা পি একটা, লব একটা, পার একটা তৈরি করতে পারি। আচ্ছা 2 এর নিচে যদি আমরা ইচ্ছা অনুযায়ী 1 দিতে পারি, 3 এর নিচে 1 দিতে পারি, 4 এর নিচে 1 দিতে পারি। এর জন্যই আমাদের এই যে স্বাভাবিক সংখ্যাগুলো সবগুলোকে আমরা নিচে 1 দিয়ে ইচ্ছা অনুযায়ী যদি 1 না দেওয়া থাকে তাহলে 1 দিয়ে আমরা লব আকারে প্রকাশ করতে পারি। এর জন্য এদিকে বলা হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার এখানে যদি আমরা এই ধরনের সংখ্যা দেখো, এখানে এই যেটি হচ্ছে 5/3 5কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 1.666 ইত্যাদি মূলদ সংখ্যা ইত্যাদি বোঝায়। অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সমমূলী সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। এটা দ্বারা বলছে যে মূলদ সংখ্যাকে দুটি সমমূলী সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ সমমূলী সংখ্যা কি, ওই যে কিছুক্ষণ আমরা জানলাম যে দুটি সংখ্যার সাধারণ গুণন যদি 1 হয় তাহলে কি বলা হবে, সংখ্যা দুটিকে সমমূলী সংখ্যা বলা হয়। সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে আবার ভগ্নাংশ সংখ্যা থাকবে সবগুলোই মূলদ সংখ্যা হবে। কিন্তু আমাদের যদি এখানে আমাদের এই মূলদ সংখ্যার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে অমূলদ। এখানে এই যে মূলদ কি অমূলদ কি যদি আমরা এই দুটোর ভিতরে পার্থক্য তৈরি বা জানতে পারি তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে এবং আরেকটু স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু এই অমূলদের সংখ্যাটা থেকে আমরা একটু আলোচনা করে দেখো, এখানে বলছি যে অমূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন √2 = 1.414213 এই √3 এর মান একটি দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে। এই যে 5/2 = 1.118 এই যে ইত্যাদি অমূলদ সংখ্যা। যে কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এখানে বলছে যে 1.666 দেখো মূলদ সংখ্যার যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমরা লভার আকারে p/q আকারে প্রকাশ করতে পারি, কিন্তু এই ধরনের সংখ্যাগুলোকে আমরা লভার আকারে প্রকাশ করতে পারি না। এই যে এগুলোকে অমূলদ সংখ্যা বলা হচ্ছে। তাহলে এই যে সংখ্যা, এই যে দশমিক দিয়ে 666 ইত্যাদি আসছে, এই সংখ্যাগুলোকে বলতে পারি আমরা কি মূলদ সংখ্যা। কারণ এই সংখ্যাগুলো বারবার একই সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এখানে এই যে ডট এখানে কিন্তু একই সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাগুলোর দশমিকের পরের সংখ্যা যদি আমাদের 10 ডিজিট বা 12-14 ডিজিটের হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বারবার আমাদের একই সংখ্যা আসে। এর জন্য এদেরকে আমরা কি বলতে পারি যে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে যদি ভিন্নতা আসে তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি অমূলদ সংখ্যা। ভিন্নতা যেহেতু আছে তাহলে আমরা কিছুটা ধারণা পাচ্ছি। সংখ্যাগত দিক দিয়ে আসি, যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করা যায় সেটাই মূলদ হবে, p/q আকারে প্রকাশ করা যায় না সেটা অমূলদ হবে। আবার লব যদি আমরা আকারে তৈরি করতে পারি তাহলে মূলদ হবে। অমূলদ সংখ্যার ক্ষেত্রে আবার এই যে 1.66 একই ধরনের দশমিকের পরে যদি একই সংখ্যা আসে তাহলে সেটা মূলদ হবে। আবার অমূলদ সংখ্যার ক্ষেত্রে যদি একই সংখ্যা না আসে তাহলে সেটা অমূলদ হবে। তাহলে আমরা বলতে পারি যে অসীম দশমিক ভগ্নাংশ, যেটা আমাদের একটু পরেই আসবে, সেই এমন ধরনের সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যার ক্ষেত্রে একটুখানি আমাদের হিসাব রাখতে হবে যে একই সংখ্যা আসবে একই সংখ্যা আসবে না। এই দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এবার পরবর্তী যে বিষয়টি রয়েছে আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বলা হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 = 3.0, 5/2 2.5, 10/3 3.333। এই যে এই দশমিক সংখ্যা দেখো, এখানে আমরা স্বাভাবিক সংখ্যা ছিল কিন্তু এটাকে আমরা 3.0 দিতে পারি। যে কোনো একটি সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে তারপরে একটা শূন্য দিতে পারি। 5/2 আমরা 2.5 লিখতে পারি। আচ্ছা 10/3 আমরা 3.333 ইত্যাদি আমরা লিখতে পারি। √3 1.732 ইত্যাদি দশমিক সংখ্যা, এটাকে আমরা লিখতে পারি। এই যে দশমিক সংখ্যা, দশমিক থাকলেই সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারি। আচ্ছা দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় এদেরকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ, অঙ্ক সংখ্যা যদি অসীম হয় এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। সসীম বলতে কি বলা হচ্ছে এখানে দেখো, সসীম বলতে আমরা এই যে মাত্র দুটি অঙ্ক রয়েছে দশমিকের পরে 5 3.4152 ইত্যাদি কিন্তু অঙ্ক সংখ্যা গুণে শেষ করতে পারি। যেমন দশমিকে এখান থেকে দশমিকে এখানে 4 একটা, এই যে 4 একটা, 1 একটা, 5 একটা, 2 একটা, এই যা দেওয়া আছে এখানে কিন্তু গুণে শেষ করা যায়, এই জন্য এদেরকে সসীম বলা আছে। কিন্তু এখানে আমাদের ডট 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 বলা আছে, এই যে ডট ডট বলা আছে এই জন্য আমরা এদেরকে কী করতে পারি না, গুণে শেষ করতে পারি না, কারণ এর অঙ্ক সংখ্যা অসীম, কতগুলো আছে তা কিন্তু নির্ধারণ করা যায় না।
এই জন্য আমরা এদেরকে কি বলতে পারি, অসীম সংখ্যা বলা হচ্ছে। আবার এখানে অসীম দশমিক ভগ্নাংশগুলো দশমিকের পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে সেটাকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। এই বিষয়টিও কিছুক্ষণ আগে আমাদের যে এখানে যে উদাহরণটি ছিল, এই উদাহরণের ভিতরে ছিল যে অঙ্ক সংখ্যা যদি অসীম, কিন্তু এই যে অঙ্ক সংখ্যা যদি পুনরাবৃত্তি হচ্ছে, মানে একই সংখ্যা বারবার হচ্ছে, এদের কি বলা হবে, আবৃত দশমিক ভগ্নাংশ বলা হবে। আবৃত বলতে এখানে বলতে একটা ফোঁটা দেওয়া থাকে, এই যে ফোঁটা এখানে আছে, এখানে আছে, এগুলোকে কি বলা আছে, একটা ফোঁটা যেহেতু আছে, এদেরকে আমরা বলতে পারি কি যে এটা আবৃত। এবং আবৃত দশমিক ভগ্নাংশ এত, এই যে দেখো এখানে আবৃত দশমিক ভগ্নাংশ এগুলোকে বলা আছে, কিন্তু এই যেগুলো আছে এগুলোকেই দেখো ভিন্নতা রয়েছে, 52305005 এই যে রয়েছে এগুলোকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হচ্ছে আমাদের। এরপরে তাহলে এখানে আমরা যে বিষয়টা আমরা শিখলাম এখান থেকে, যে যদি অঙ্ক সংখ্যা যদি একই হয়, পুনরাবৃত্তি হয়, তাহলে এদেরকে আমরা বলতে পারবো কি যে আবৃত। আর যদি অঙ্ক সংখ্যা যদি আলাদা হয়, অসীম হয়, তাহলে অনাবৃত। যেহেতু এর উপর ফোঁটা দিতে পারছি না আমরা, অর্থাৎ কোনো পৌনঃপুনিক এর ফোঁটা এখানে দিতে পারছি না, মার্কিং করতে পারছি না যে কোন সংখ্যা বারবার আসছে, এর জন্য এর নাম কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এবার আসি আমাদের যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, প্রথমত এটি বলা হচ্ছে বাস্তব সংখ্যা, কিন্তু আসলে বাস্তব সংখ্যার এর আলোচনার আগে কিন্তু আমরা কতগুলি টপিক্স নিয়ে আলোচনা করছি। এখন যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার মূল। এটা বুঝলে আমরা বাস্তব সংখ্যা কী সেটা ধারণা পাবো। বাস্তব সংখ্যা বলতে আসলে বাস্তবিক, আমরা যে কোনো কাজে যে কোনো কিছু যা ব্যবহার করি সবগুলি কিন্তু বাস্তব। সকল, যেমন এখানে সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, এখানে দেখো 0 দেওয়া আছে, এই যে 0 +1 +2 +3 ইত্যাদি দেওয়া আছে। আবার এখানে বলা হচ্ছে যে এই যে +-1/2 +-3/2 +-4/3, এই প্লাস মাইনাসটা আসলে কি, এখানে মূলত প্লাস মাইনাস দ্বারা একটু সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন মাঝখানে যদি আমরা 0 দিই, এখানে যদি -1 আসে, এখানে যদি -2 আসে, এভাবে এভাবে আসতে থাকে 1, এখানে 2, এখানে 3 এরকম যে সংখ্যা আসবে, আমাদের যে সংখ্যা রেখা রয়েছে সংখ্যা রেখা এরকম থাকে, কিন্তু এগুলোকে সংক্ষিপ্ত করার জন্যই আমাদের এগুলো দেওয়া হয়েছে। এখন আমরা আসি যে এই যে বিষয়টা, এখানে কিন্তু ভগ্নাংশের কথা বলেছে, অর্থাৎ মূলদ বা অমূলদ যাই হোক না কেন, এখানে কিন্তু লব হারা রয়েছে। তো এখানে এই যে প্লাস মাইনাস, অর্থাৎ মাইনাস হতে পারে প্লাস হতে পারে, এখানে তাই মাইনাস হতে পারে প্লাস হতে পারে, মাইনাস প্লাস সব কিছু হতে পারে, এরকম অনুরূপ আরও অসংখ্য সংখ্যা রয়েছে। এরকম যা কিছু আছে না কেন সবগুলি কীভাবে আমাদের মূলদ সংখ্যা হোক বা অমূলদ সংখ্যা হোক, বা এটা আমাদের দশমিক সংখ্যা হোক, আবৃত্ত হোক, অনাবৃত্ত, এই যত সংখ্যা হোক না কেন সবগুলি কিন্তু আমাদের বাস্তব সংখ্যা অন্তর্ভুক্ত। এটা বাস্তব সংখ্যা বলতে আমরা বাস্তবে গণনা কার্যে, স্বাভাবিক হিসাব নিকাশ কার্যে যত কিছু সংখ্যা ব্যবহার করি না কেন সবগুলোই আমরা বাস্তব সংখ্যা ধরে নিতে পারি, অবাস্তব বা অকাল্পনিক কোনো কিছু এখানে নেই। এই বাস্তব সংখ্যার পরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার। ধনাত্মক বলতে আমাদের শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হচ্ছে। যেমন 2, 1/2, 3/2 এত ইত্যাদি ধনাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যা বলতে আসলে পজিটিভ মানগুলো আমাদের, এই যে আমরা যে এখানে সংখ্যা রেখা যদি এখানে এটাকে যদি শূন্য লেভেলে মনে করি, তাহলে এখানে একটা এই যে এখানে -1 -2 আমাদের যদি এই সংখ্যা রেখা এদিকে আরও যায়, তাহলে এখানে যদি আরও এদিকে যায়, তাহলে কিন্তু এখানে কী হবে, এগুলো আমরা ডান দিকে যত সংখ্যা পাবো, অর্থাৎ এই দিকে আমরা যত সংখ্যা পাবো সবগুলি কী হবে আমাদের পজিটিভ সংখ্যা। এই শূন্য পরবর্তী থেকে যতগুলো সংখ্যা হবে সবগুলো কী হবে ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি, এই শূন্য বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই কী হবে আমাদের ঋণাত্মক সংখ্যা থাকবে। তাহলে আমরা ধনাত্মক ঋণাত্মক বুঝলাম। এর পরবর্তী যে টপিকটা রয়েছে আমাদের সেটি হলো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা রেখা যদি আমরা জেনে থাকি তাহলে সেখান থেকে ভালো একটি স্বচ্ছ ধারণা পাবো। সেটি হচ্ছে অঋণাত্মক সংখ্যা বলতে যে এই যে আমাদের সংখ্যা রেখার 0 সহ 1 2 3 এইরকম যদি হয়, অর্থাৎ ডান দিকে যত দূর যাওয়া যায় 0 সহ যত দূর আমরা যেতে পারবো সবগুলো হবে কি অঋণাত্মক, আর 0 বাম দিকেগুলো কী ছিল তাহলে ঋণাত্মক। তাহলে আমরা বলছি যে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। 0, 3, 1/2, এখানে যে 0.61 2
ইত্যাদি এই ধরনের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সবগুলি কি হচ্ছে অনির্ণায়ক সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যে বাস্তব সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যার যে সংখ্যাগুলির আলোচনা হচ্ছে সংখ্যাগুলো কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন স্বাভাবিক সংখ্যা, মূলদ রয়েছে, অমূলদ রয়েছে, অসীম দশমিক রয়েছে, সসীম দশমিক রয়েছে, ধনাত্মক সংখ্যা রয়েছে, ঋণাত্মক সংখ্যা রয়েছে, অঋণাত্মক সংখ্যা রয়েছে। এই যে সর্বশেষ যেটি আলোচনা হলো, এই ধনাত্মক সংখ্যা যখনই বলা হবে তখন কিন্তু শুধুমাত্র 1 থেকে শুরু করে আমরা যতদূর যেতে পারি, 1 2 3 4 5 যতদূর যেতে পারি। আর যখন অঋণাত্মক বলা হবে তখন কিন্তু শূন্য সহ যতদূর যেতে পারি ডান দিকে, 0 1 2 3 4 5 6 ইত্যাদি। কিন্তু ঋণাত্মক যখন বলা হবে তখন কিন্তু -1 -2 -3 ইত্যাদি। এইভাবে আমরা যতদূর বাম দিকে সংখ্যা রেখা যেতে পারি সবগুলো কিন্তু কী হবে, সবগুলো আমাদের ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে আমরা আজকে বাস্তব সংখ্যার যে বিষয়টা রয়েছে এই ভিতরে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই ধারণা থেকে আশা করি তোমরা কিছুটা উপকৃত হবে। এই আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।